বন্ধুরা, যে সূর্যের প্রখর রোদ থেকে বাঁচতে আপনারা ছায়া খোঁজেন, যে গরমে অতিষ্ঠ হয়ে আপনারা ফ্যান, কুলার বা এসি চালান, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে সেই সূর্য, সেই কড়া রোদ আপনাদের সারা জীবনকে শক্তি যোগাতে পারে? আকাশ থেকে আসা আলোকে ধরে একটি সাধারণ চেহারার ফ্ল্যাট প্লেট কি সত্যিই বিদ্যুতে রূপান্তর করতে পারে? আর আমি যদি আপনাদের বলি যে আপনার বাড়ির ছাদে লাগানো সোলার প্যানেল কোনো জ্বালানি না পুড়িয়ে, ধোঁয়া তৈরি না করে শুধু ফোটন নামের ক্ষুদ্র কণার সাহায্যে বিদ্যুৎ তৈরি করতে পারে, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? কারণ আজ বিশ্বের লুকোনো সত্যের পক্ষ থেকে আপনাদের নিয়ে যেতে চলেছি এমন এক পৃথিবীতে যেখানে বিজ্ঞান, সূর্যালোক এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তি মিলে মানুষের হাজার হাজার বছরের পুরনো শক্তির সমস্যার সমাধান করছে। যেখানে সূর্যের রশ্মি শুধু আলো নয়, বরং কাঁচা শক্তি, র পাওয়ার, এবং যেখানে একটি সাধারণ চেহারার সোলার প্যানেল আসলে ইঞ্জিনিয়ারিংয়ের এমন এক চমৎকার উদ্ভাবন যা তাপ নয়, বরং আলোকে ধরে ইলেকট্রনদের পুরো এক বাহিনীকে ছুটিয়ে দেয়। তো চলুন জেনে নেওয়া যাক সোলার প্যানেলের পুরো সত্য, ইতিহাস থেকে শুরু করে হাইটেক কার্যপ্রণালী পর্যন্ত। সবার প্রথমে একটু অতীতে ফিরে যাই। অনেক আগে, যখন মানুষের কাছে বিদ্যুৎ ছিল না, মেশিন ছিল না, কিন্তু সূর্য তখনও ছিল। প্রাচীন সভ্যতাগুলো সূর্যকে শুধু আলো বা তাপ নয়, দৈব শক্তি বলে মনে করত। মিশর, গ্রিস এবং বাংলাদেশের মতো সভ্যতাগুলোতে সূর্যকে দৈব শক্তি হিসেবে মান্য করা হতো, কারণ কৃষিকাজ থেকে শুরু করে আবহাওয়া সবকিছুই সূর্যের উপর নির্ভরশীল ছিল। কিন্তু সেই সময় কেউ ভাবেনি যে একদিন এই সূর্যালোক সরাসরি বিদ্যুতে রূপান্তরিত করা সম্ভব। আসল বৈজ্ঞানিক যাত্রা শুরু হয় 1839 সালে, যখন মাত্র 19 বছর বয়সী এক ফরাসি পদার্থবিদ এডমন্ড বেকারেল একটি চমকপ্রদ আবিষ্কার করেন। তিনি খেয়াল করেন যে নির্দিষ্ট কিছু পদার্থের ওপর যখন আলো পড়ে, তখন সেগুলোতে মৃদু বৈদ্যুতিক প্রবাহ তৈরি হতে পারে। এই ঘটনাকে পরে বলা হয় ফটোভোল্টাইক এফেক্ট। এটাই ছিল সেই মুহূর্ত যখন মানুষ প্রথম বুঝতে পারে যে আলোকে সরাসরি বিদ্যুতে রূপান্তর করা সম্ভব। কিন্তু সেই সময় প্রযুক্তি এতটা উন্নত ছিল না, তাই এই আবিষ্কার কেবল একটি বৈজ্ঞানিক কৌতূহল হয়েই থেকে যায়। এরপর আসে 1873 সাল, যখন উইলোবি স্মিথ আবিষ্কার করেন যে সেলেনিয়াম নামের উপাদানটি আলোর প্রতি সংবেদনশীল। এর কয়েক বছর পর চার্লস ফ্রিটজ সেলেনিয়ামের ওপর সোনার পাতলা স্তর লাগিয়ে বিশ্বের প্রথম আদিম সোলার সেল তৈরি করেন। কিন্তু এর কার্যকারিতা ছিল 1%-ও কম, অর্থাৎ ধারণাটি ছিল, কিন্তু বাস্তবে ব্যবহারের মতো শক্তি এতে ছিল না। এবার আসে আসল বিপ্লব 1954 সালে, যখন বেল ল্যাবসের বিজ্ঞানী ড্যারেল চ্যাপেন, কেলভিন ফুলার এবং জেরাল্ড পিয়ারসন প্রথম ব্যবহারিক সিলিকন সোলার সেল তৈরি করেন। এটাই ছিল আধুনিক সোলার প্যানেলের জন্ম। এর কার্যকারিতা ছিল প্রায় 6%, যা সেই সময়ের জন্য যুগান্তকারী ছিল। প্রথমবারের মতো সূর্যের আলো থেকে ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছিল। শুরুর দিকে এই প্রযুক্তি ছিল অত্যন্ত ব্যয়বহুল, তাই সাধারণ বাড়িতে নয়, স্যাটেলাইট এবং স্পেস মিশনে এর ব্যবহার শুরু হয়। কারণ মহাকাশে জ্বালানি নিয়ে যাওয়া কঠিন ছিল, কিন্তু সূর্যালোক ছিল সীমাহীন। এই কারণেই মহাকাশ বিজ্ঞান সবার আগে সৌর প্রযুক্তি গ্রহণ করে। ধীরে ধীরে ম্যানুফ্যাকচারিং উন্নত হয়, সিলিকন বিশুদ্ধকরণ প্রক্রিয়া আধুনিক হয় এবং সোলার প্যানেলের দাম কমতে শুরু করে। এরপর এমন এক সময় আসে যখন এই প্রযুক্তি আমাদের বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে যায়। এখন প্রশ্ন আসে, সোলার প্যানেল আসলে কি দিয়ে তৈরি? বন্ধুরা, সোলার প্যানেল কেবল একটি প্লেট নয়, এটি অনেকগুলো লেয়ার এবং কম্পোনেন্টের একটি স্মার্ট সিস্টেম। সবার ওপরে থাকে টেম্পার্ড গ্লাস। এটি একটি স্বচ্ছ প্রতিরক্ষামূলক স্তর, যা প্যানেলকে বৃষ্টি, ধুলো, বাতাস এবং আঘাত থেকে বাঁচায়, কিন্তু সূর্যালোককে ভেতরে প্রবেশ করতে দেয়। এর নিচে থাকে অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং। এর কাজ হলো সূর্যালোককে প্রতিফলিত হয়ে ফিরে যেতে বাধা দেওয়া, যাতে বেশি থেকে বেশি আলো ভেতরে শোষিত হতে পারে। এরপর আসে সোলার প্যানেলের আসল হিরো, সোলার সেল। এগুলো সাধারণত সিলিকন দিয়ে তৈরি হয়। এখন প্রশ্ন হলো, সিলিকন এত বিশেষ কেন? কারণ সিলিকন একটি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, অর্থাৎ এটি পুরোপুরি কন্ডাক্টরও নয়, আবার ইনসুলেটরও নয়, বরং নিয়ন্ত্রিত উপায়ে বিদ্যুৎ পরিচালনা করতে পারে। প্রতিটি সোলার সেলের ভেতরে দুটি স্তর থাকে, এন টাইপ সিলিকন এবং পি টাইপ সিলিকন। এন টাইপে অতিরিক্ত ইলেকট্রন থাকে, অন্যদিকে পি টাইপে ইলেকট্রন গ্যাপ বা হোল বেশি থাকে। যখন এই দুটি স্তর পরস্পর যুক্ত হয়, তখন এদের মাঝে তৈরি হয় ইলেকট্রিক ফিল্ড, আর এই ইলেকট্রিক ফিল্ডই হলো সোলার প্যানেলের হৃৎপিণ্ড। এখন কল্পনা করুন, সূর্য থেকে ফোটন অর্থাৎ আলোর কণা এসে সোলার সেলের ওপর পড়ছে।
ফোটনের কাছে যদি পর্যাপ্ত শক্তি থাকে তাহলে তা সিলিকন পরমাণু থেকে ইলেকট্রনকে নক করে বাইরে বের করে দিতে পারে, অর্থাৎ আলোক শক্তি ইলেকট্রনকে উদ্দীপিত করে তোলে। এখন এই মুক্ত ইলেকট্রনগুলো ইলেকট্রিক ফিল্ডের কারণে একটি নির্দিষ্ট দিকে ধাক্কা খায়, আর যখন অনেক ইলেকট্রন একই দিকে প্রবাহিত হয় তখনই তৈরি হয় ইলেকট্রিক কারেন্ট। অর্থাৎ সোলার প্যানেল তাপ থেকে নয়, আলোর আণুবীক্ষণিক কণা থেকে বিদ্যুৎ তৈরি করে। এই প্রক্রিয়াটিকেই বলা হয় ফটোভোল্টাইক এফেক্ট, অর্থাৎ কোনো টারবাইন ছাড়া, কোনো জ্বালানি ছাড়া, কোনো জ্বলন প্রক্রিয়া ছাড়াই সরাসরি ফোটন থেকে ইলেকট্রনের মুভমেন্ট। কিন্তু এখানে উৎপন্ন হয় ডিসি বা ডাইরেক্ট কারেন্ট, আর আমাদের বাড়ির বেশিরভাগ যন্ত্রপাতি চলে এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্টে। এখানেই আসে আরেক গুরুত্বপূর্ণ হিরো, ইনভার্টার। ইনভার্টার ডিসিকে এসিতে রূপান্তরিত করে, যাতে সৌরশক্তি ব্যবহারযোগ্য হয়ে ওঠে। অর্থাৎ সোলার প্যানেল একা নয়, বরং পুরো সোলার ইকোসিস্টেম একসাথে কাজ করে। এখানে একটি চমৎকার ব্যাপার হলো, একটি একক সোলার সেল খুব কম ভোল্টেজ তৈরি করে, প্রায় 0.5 ভোল্ট। তাই অনেকগুলো সেলকে সিরিজে যুক্ত করে একটি প্যানেল তৈরি হয়, আবার অনেকগুলো প্যানেল মিলে তৈরি করে একটি অ্যারে। আর এই অ্যারে দিয়েই বাড়ি, বিল্ডিং, এমনকি বড় বড় কারখানাও চালানো সম্ভব। কিন্তু আসল ম্যাজিক এখানেই শেষ নয়। সোলার প্যানেলের কার্যকারিতা এই বিষয়ের উপর নির্ভর করে যে ঠিক কতটা সূর্যালোক ব্যবহারযোগ্য বিদ্যুতে রূপান্তরিত হচ্ছে। পুরনো প্যানেলগুলো কম কার্যকরী ছিল, কিন্তু আধুনিক মোনোক্রিস্টালাইন প্যানেলগুলোর কার্যকারিতা 20% পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ প্রযুক্তি নিরন্তর উন্নত হচ্ছে, আর এই বিবর্তনই সৌরশক্তিকে ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী ক্লিন এনার্জি প্রযুক্তিগুলোর মধ্যে অন্যতম করে তুলছে। কিন্তু বন্ধুরা, আসল গল্প তো মাত্র শুরু হলো। কারণ সোলার প্যানেল মানে শুধু এই নয় যে সূর্যের আলো পড়ল আর বিদ্যুৎ তৈরি হয়ে গেল। আসল জাদু লুকিয়ে আছে সেই আণুবীক্ষণিক স্তরে, যেখানে প্রতি সেকেন্ডে কোটি কোটি ফোটন আর ট্রিলিয়ন ট্রিলিয়ন ইলেকট্রনের মধ্যে এক অদৃশ্য যুদ্ধ চলতে থাকে। যখন সূর্যের আলো সোলার প্যানেলের ওপর পড়ে, তখন তা কেবল উজ্জ্বলতা নিয়ে আসে না, তা নিজের সাথে নিয়ে আসে এনার্জি প্যাকেট, বিজ্ঞানের ভাষায় যাদের বলা হয় ফোটন। এখন কল্পনা করুন, প্রতিটি ফোটন এক একটি ক্ষুদ্র শক্তির বুলেটের মতো। এই ফোটনগুলো যখন সিলিকন সেলের স্তরে আঘাত করে, তাদের কাছে যদি পর্যাপ্ত শক্তি থাকে, তবে তারা সিলিকন পরমাণুর ইলেকট্রনগুলোকে তাদের জায়গা থেকে নক করে বাইরে বের করে দেয়। একে বলা হয় ইলেকট্রন এক্সাইটেশন, অর্থাৎ ফোটন তার শক্তি স্থানান্তর করল আর ইলেকট্রন মুক্ত হলো। কিন্তু এই ইলেকট্রনগুলো যদি কেবল এদিক ওদিক এলোমেলোভাবে ঘুরতে থাকে, তবে কোনো কাজে লাগার মতো বিদ্যুৎ তৈরি হবে না। এখানেই কাজে আসে সোলার সেলের ভেতরে থাকা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড। পি টাইপ এবং এন টাইপ সিলিকনের সংযোগস্থলে তৈরি এই ইলেকট্রিক ফিল্ড ওই মুক্ত ইলেকট্রনগুলোকে একটি নির্দিষ্ট দিকে ঠেলে দেয়। একদিকে ইলেকট্রন জমা হতে থাকে, অন্যদিকে হোলস। এই বিভাজনই ভোল্টেজ তৈরি করে, আর বাইরের সার্কিট যুক্ত করা হলে তখন ইলেকট্রনগুলো তারের মধ্যে দিয়ে প্রবাহিত হতে শুরু করে, আর এই প্রবাহকেই বলা হয় ইলেকট্রিক কারেন্ট। সহজ ভাষায় বুঝলে, সূর্যের আলো ইলেকট্রনকে ধাক্কা দিল, সোলার সেল তাকে দিক নির্দেশনা দিল, আর তার তাকে কাজে লাগিয়ে দিল। এখন এই কারেন্ট আপনার বাড়ির তার পর্যন্ত পৌঁছানোর আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের মধ্য দিয়ে যায়। সবার আগে আসে বাসবার এবং মেটাল কন্ডাক্টর। এগুলো সোলার সেলের ওপর তৈরি পাতলা ধাতব পথ, যা উৎপন্ন ইলেকট্রনগুলোকে সংগ্রহ করে। এরপর অনেকগুলো সেল মিলে একটি প্যানেল তৈরি করে, আর অনেকগুলো প্যানেল মিলে তৈরি করে একটি সোলার অ্যারে। কিন্তু এখানে একটি বড় প্রাত্যহিক সমস্যা আছে। সোলার প্যানেল যে বিদ্যুৎ তৈরি করে তা হলো ডিসি বা ডিরেক্ট কারেন্ট। অন্যদিকে আপনার বাড়ির ফ্যান, ফ্রিজ, টিভি এবং এসি বেশিরভাগই চলে এসিতে, অল্টারনেটিং কারেন্টে। তাই সিস্টেমের পরবর্তী হিরো হলো সোলার ইনভার্টার। ইনভার্টারের কাজ শুধু বিদ্যুৎ রূপান্তর করা নয়, বরং পুরো সোলার সিস্টেমের মস্তিষ্ক বা বুদ্ধিমত্তা হিসেবে কাজ করা। এটি ডিসিকে এসিতে রূপান্তরিত করে, ভোল্টেজ স্টেবিলাইজ করে, পাওয়ার আউটপুট মনিটর করে এবং অনেক আধুনিক সিস্টেমে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং অর্থাৎ এমপিপিটি প্রযুক্তির ব্যবহার করে, যাতে পরিবর্তনশীল সূর্যালোকের মাঝেও প্যানেল থেকে সর্বোচ্চ সম্ভব পাওয়ার বের করে আনা যায়। এখন দিনের বেলায় যদি আপনি প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুৎ তৈরি করে ফেলেন, তখন কি হবে? এখানেই আসে নেট মিটারিং। এই সিস্টেমে অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে পাঠিয়ে দেওয়া হয় এবং অনেক দেশে এর বিনিময়ে আপনি ক্রেডিট বা টাকাও পেতে পারেন। অর্থাৎ আপনার বাড়ি তখন কেবল বিদ্যুৎ ব্যবহারকারী নয়, উৎপাদনকারীও হতে পারে। আর যদি রাত হয়ে যায়, সূর্য না থাকে, তখন কি হবে? এখানেই কাজে আসে ব্যাটারি স্টোরেজ সিস্টেম।
সোলার ব্যাটারি, বিশেষ করে লিথিয়াম আয়ন বা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, দিনের বেলায় অতিরিক্ত শক্তি সঞ্চয় করে রাখে, যা তা রাতে ব্যবহার করা যায়। অর্থাৎ আধুনিক সোলার সেটআপ শুধু দিনের বেলার সমাধান নয়, বরং এটি একটি 24/7 এনার্জি ইকোসিস্টেম হয়ে উঠতে পারে। এবার সৌর প্রযুক্তির বিবর্তন নিয়ে কথা বলা যাক। আগে বেশিরভাগ প্যানেল পলিক্রিস্টালাইন হতো, যা সস্তা কিন্তু কম কার্যকরী ছিল। এরপর এলো মোনোক্রিস্টালাইন প্যানেল, যার ক্রিস্টাল গঠন অনেক বেশি বিশুদ্ধ, তাই এর কার্যকারিতাও বেশি। এখন আধুনিক বিশ্বে আসছে বাইফেশিয়াল সোলার প্যানেল। এই প্যানেলগুলো উভয় দিক থেকেই আলো শোষণ করতে পারে, সামনের দিক থেকে সরাসরি সূর্যালোক আর পেছনের দিক থেকে প্রতিফলিত আলো, অর্থাৎ একই প্যানেলে বেশি পাওয়ার। এছাড়াও পেরোভস্কাইট সোলার সেলের মতো নেক্সট জেনারেশন প্রযুক্তির উপর কাজ চলছে, যা ভবিষ্যতে গতানুগতিক সিলিকন প্যানেলের চেয়েও বেশি কার্যকরী এবং সস্তা হতে পারে। কিন্তু যে কোনো প্রযুক্তির মতোই সোলারেরও কিছু সীমাবদ্ধতা আছে। প্রথমত, সূর্যালোকের উপর নির্ভরশীলতা, রাতে সরাসরি উৎপাদন সম্ভব নয়। দ্বিতীয়ত, আবহাওয়ার প্রভাব, মেঘ, ধুলো, ছায়া এর কার্যকারিতা কমিয়ে দিতে পারে। তৃতীয়ত, বিশাল জায়গার প্রয়োজন, বেশি শক্তির জন্য বেশি পৃষ্ঠতলের এলাকা দরকার। এবং চতুর্থ হল ম্যানুফ্যাকচারিং ফুটপ্রিন্ট। যদিও সৌরশক্তি ক্লিন এনার্জি দেয়, কিন্তু প্যানেল তৈরির ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়ায় শক্তি এবং উপকরণের প্রয়োজন হয়। তা সত্ত্বেও এর দীর্ঘমেয়াদী উপসুবিধাগুলো এতই বিশাল যে বিশ্ব দ্রুত সৌরশক্তির দিকে এগিয়ে যাচ্ছে। কেন? কারণ একবার ইনস্টল হয়ে গেলে সূর্যালোক সম্পূর্ণ ফ্রি, কোনো জ্বালানি খরচ নেই, কোনো ধোঁয়া নেই, টারবাইনের মতো কোনো ঘূর্ণায়মান যান্ত্রিক ক্ষয় নেই, মেইনটেনেন্স খরচও খুব কম। এটাই কারণ যে রিমোট গ্রাম থেকে শুরু করে স্পেস স্টেশন পর্যন্ত সোলার টেকনোলজি এখন গেম চেঞ্জার হয়ে উঠেছে। এবার একটা চমকপ্রদ তথ্য দিই। মাত্র 1 ঘন্টায় পৃথিবীতে আসা সৌরশক্তির পরিমাণ গোটা বিশ্বের সারা বছরের শক্তির চাহিদার চেয়েও বেশি। সমস্যা শক্তির অভাব নয়, সমস্যা হলো তাকে দক্ষতার সাথে ধারণ করা, আর সোলার প্যানেল হলো সেই চ্যালেঞ্জেরই উত্তর। আজ সোলার ফার্মগুলো পুরো মরুভূমিকে পাওয়ার হাবে বদলে দিচ্ছে। ভাসমান সোলার প্ল্যান্টগুলো জলের ওপর বসানো হচ্ছে, সোলার রুফ টাইলস বিল্ডিংয়ের সাথে মিশে যাচ্ছে, এমনকি সোলার চালিত গাড়ি এবং রাস্তা নিয়েও গবেষণা চলছে। অর্থাৎ ভবিষ্যৎ কেবল বিদ্যুৎ তৈরির নয়, অবকাঠামোকেই পাওয়ার জেনারেটরে রূপান্তরিত করার। তো বন্ধুরা, পরের বার কড়া রোদ যখন আপনাদের বিরক্ত করবে, তখন শুধু গরম অনুভব করবেন না, মনে রাখবেন এটাই সেই শক্তি যা আপনার ছাদে পড়ে আপনার বাড়ির লাইট জ্বালাতে পারে, আপনার ফোন চার্জ করতে পারে এবং হয়তো আপনার এসিও চালাতে পারে। সোলার প্যানেল শুধু একটি যন্ত্র নয়, এটি সূর্যালোককে সভ্যতার শক্তিতে রূপান্তরিত করার একটি প্রযুক্তি, যেখানে পদার্থবিদ্যা, রসায়ন, ম্যাটেরিয়াল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং মিলে সূর্যকে আপনার বাড়ির একটি সাইলেন্ট পাওয়ার প্ল্যান্টে পরিণত করে। তাই এখন যখনই আপনারা কোনো ছাদে লাগানো ওই চকচকে প্লেটগুলো দেখবেন, সেগুলোকে শুধু প্যানেল ভাববেন না, সেগুলো আসলে মানুষের সেই বুদ্ধিমত্তার প্রতীক যা কোটি কোটি কিলোমিটার দূরে জ্বলন্ত সূর্যকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে নিয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আপনারা কোন শহর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান তা কমেন্টে জানান। এমন আরও অজানা রহস্য জানতে বিশ্বের লুকানো সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।